পানি, তুমি এসেছো? সুইট হার্ট, তুমি কখন উঠেছো? এই তো একটু আগে। ভেরি ভেরি গুড মর্নিং বানি। তুমি ঠিকই বলেছিলে, এখানে অনেক বেশি মজা হচ্ছে। আমি খুব এনজয় করছি সবার সাথে। তৃষা হাসি মুখেই টুইঙ্কেলের মাথায় স্নেহের পরশ বোলাতে যাবে ঠিক তখনই সিঁড়ির পাশ দিয়ে এক ঝড়ো হওয়ার মতো নেমে এলো মায়া। ও এক পলক থামলো, তৃষার দিকে ওর বিষাক্ত চাহনি গিয়ে স্থির হলো। মায়া সেই ঈর্ষাতুর আর শীতল দৃষ্টিতে তৃষা মুহূর্তের জন্য স্থির হলো। সামান্য ভ্রু গোড়াতেই মায়া কোনো কথা না বলে গটগট করে নিচে নেমে এক পরিচারিকার উদ্দেশ্যে কঠোর কণ্ঠে বলল, হোয়াট দ্য হেল আর ইউ ডুইং লামিয়া? কী করিস তুই সারাদিন? বলেছি না সকালে আমার লেবু মধুর পানি রেডি করে রুমে রেখে আসতে, কথা কানে যায় না? শান্ত পরিস্থিতির মাঝে হঠাৎ মায়ার এমন রুক্ষ আচরণের সবাই ওর দিকে ফিরে চাইল। লামিয়া নামক মেয়েটি লেবু মধুর পানির গ্লাসটা হাতে নিয়ে এক প্রকার ছুটতে ছুটতে এসে হাঁপিয়ে অসহায় কণ্ঠে বলল। মায়া ছো মেরে ওর হাত থেকে গ্লাসটা নিয়ে গম্ভীর কণ্ঠে বলল। এরপর থেকে টাইমলি যেন পাই। ও আর চোখে তৃষার দিকে তাকিয়ে বলল, অন্য কোনো আউটসাইড পার্সনের জন্য আমার কিছুতে দেরি যেন না হয়। ও আর কোনো কথা না বলে সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠতে যেতেই পেছন থেকে আঞ্জুমান বিবি ওকে ডেকে বললেন, দাঁড়াও মায়া। মায়া ওনার দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, জি দাদিমা। এদিকে এসো। মায়া কিঞ্চিত ভ্রু কুচকালো অগোচরে, অতপর এগিয়ে এসে বলল, জি বলো। তুমি লামিয়ার সাথে অমন ব্যবহার করলে কেন? মায়া দাদির রাশভারী কণ্ঠে সামান্য ভীত স্বরে আমতা আমতা করে বলল। আসলে তাকে কথা শেষ করতে না দিয়ে আঞ্জুমান বেগম বললেন, কোনো কথা বলবে না তুমি। দিন দিন মায়ের আদরে ভীষণ অসভ্য তৈরি হচ্ছ। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তুমি ভুলে গেছো? এ কেমন বেদবি! আঞ্জুমান বিড়ি করা শাসনের সামনে মায়া মুহূর্তের জন্য কুকড়ে গেল ঠিকই, কিন্তু পরক্ষণে ওর ভেতরে থাকা সেই চিরচেনা ড্রামা কুইন ভাবটা জেগে উঠল। ও গ্লাসের লেবু মধুর পানিটা একপাশে সরিয়ে রেখে ঠোঁট উল্টে এমন এক করুণ চেহারা করে দু চোখে কৃত্রিম পানির আভাস এনে ফুপিয়ে ফুপিয়ে ধরা গলায় বলল, ও আচ্ছা, এখন সামান্য একটা কাজের মেয়ের জন্য আমাকে সবার সামনে এভাবে অপমান করবে দাদিমা? আমি তো জাস্ট ওকে ডিসিপ্লিন শেখাচ্ছিলাম, কিন্তু এখন দেখছি এই বাড়িতে আমার কোনো দামই নেই। সবাই আমাকে এখন পর ভাবতে শুরু করেছে। আসমা বেগম পাশ থেকে মেয়ের এই অবস্থা দেখে গলে জল হয়ে গেলেন। তিনি এগিয়ে এসে মায়াকে আগলে নিয়ে বললেন, আহা মা, কাঁদিস না তো। আম্মা, আপনিও এমন করেন কেন? মেয়েটা সকালে উঠে একটু নিজের হেলথ নিয়ে কনসার্ন হয়েছে, তাতেও কিভাবে সবার সামনে ছাড়লেন? ও তো ভুল কিছু বলেনি। মায়া এবার নাক টেনে আরও এক কাঠি বাড়িয়ে দিল। ওনার খুঁট দিয়ে চোখ মোছার ভান করে হেঁচকি তুলে এমন এক বিলাপ শুরু করে থেমে থেমে বলতে লাগলো, থাক মা, দাদিমা ঠিকই বলেছে। আমি বোধহয় এই বাড়িতে অসভ্য। আসলে নতুন মানুষ আসার পর পুরনোদের জায়গা তো একটু কমেই যায়। আমি বরং নিজের রুমে গিয়েই পড়ে থাকি, কারোর সামনে আর আসবো না। তোমরা সবাই আনন্দ করো। কথাটা বলে মায়া এক হাত দিয়ে মুখ চেপে ধরে ঝড়ের বেগে সিঁড়ি দিয়ে উপরে দৌড়ে পালালো। যাওয়ার সময় এমন এক করুণ আর্তনাদ ছাড়লো যা পুরো ড্রয়িং রুমে প্রতিধ্বনি তুলল। তৃষা একপাশে দাঁড়িয়ে পুরো মেগা সিরিয়াল লাইভ দেখছিল। ও তো রীতিমতো থ মেরে গেছে। মায়ের এই লেভেলের ন্যাকামি দেখে তৃষার মনে হলো এই মেয়েকে যদি অস্কারের জন্য পাঠানো হয়, তবে অস্কার নিজেই ওর পায়ে এসে লোটেপটি খাবে। তৃষা আর চোখে একবার আর্যর দিকে তাকালো। আর্য তখনও ল্যাপটপের দিকেই তাকিয়ে আছে, তবে ওর কপালে ভাঁজ বলছে ও বিরক্ত। তৃষা মনে মনে বিড়বিড়িয়ে উঠল, বাপরে বাপ, এ তো জ্যান্ত ন্যাকামোর ডিকশনারি। সামান্য লেবু মধুর পানির জন্য এত নাটক! এ মেয়ে কি ছোটবেলায় খাবারের বদলে ড্রামা কিন্তু নাকি? আল্লাহ বাঁচান, এ পাশে থাকলে তো আমার নিজেরও মাঝে মাঝে মনে হবে আমি সাইড ক্যারেক্টার। আঞ্জুমান বিবি এক দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়েন। পুরো ড্রয়িং রুমে তখন এক অস্বস্তিকর নিস্তব্ধতা, যা কেবল মায়াই সেই কৃত্রিম কান্নার প্রতিধ্বনিতে ভারী হয়ে আছে। মেয়ের প্রস্থানের পর আসমা বেগমের গজগজানির মাঝে ড্রয়িং রুমে এক অদ্ভুত স্তব্ধতা নেমে এসেছে। তৃষা দোনমনা করছিল এই পরিস্থিতির সামনে যাবে কিনা, কিন্তু আঞ্জুমান বিবির তীক্ষ্ণ জহুরির দৃষ্টি এড়ানোর উপায় নেই। তিনি ইশারায় তৃষাকে কাছে ডাকতেন, কিরে নাতবউ, কাল রাতে কি ঠিকঠাক ঘুম হয়েছিল, নাকি আমার নাতির দাপটে সারা রাত জেগেই কাটাতে হলো? তৃষা ধীর পায়ে এগিয়ে গিয়ে ওনার পাশে বসতেই বৃদ্ধা একগাল হাসলেন।
তৃষার নরম হাতটা নিজের কুচকানো হাতের মুঠোয় নিয়ে নানি শাশুড়ি সুলভ ভঙ্গিতে চোখ টিপে মৃদুস্বরে বলেন। তৃষা মুহূর্তেই লজ্জায় লাল হয়ে গেল। আর্যর সাথে এক বিছানায় শোয়া, মাঝখানে সেই বালিশের বড় আর সব যেন চোখের সামনে ভেসে উঠল। ও আমতা আমতা করে বলল। না, নানিমা ঠিকঠাকই হয়েছে। আঞ্জুমান বিবি এবার ল্যাপটপে মগ্ন আর্যর দিকে একবার তাকিয়ে গলাটা একটু চড়িয়ে বললেন। শোন নাথ বউ, ওই আর্য হলো নারিকেলের মতো, বাহিরে শক্ত খোলস কিন্তু ভিতরে বড্ড নরম শ্বাস। একটু কায়দা করে করিয়ে নিতে জানলে দেখবি একদম মিষ্টি পানির মতো বের হবে। তৃষা কোনো মতে হাসি চেপে আর্যর দিকে তাকাতেই দেখলো ল্যাপটপের আড়ালে আর্যর কান দুটো হঠাৎ করে ইটের মতো লাল হয়ে উঠেছে। আঞ্জুমান বিবি থামলেন না, তৃষার চিবুক নেড়ে দিয়ে বিজ্ঞের মতো টিপস দিলেন। আর শোন, পুরুষেরা একটু বেশিই রাশবাড়ি হয়, এদের বসে আনতে হলে মাঝে মধ্যে একটু ন্যাকামো করতে হয়, একটু মান অভিমানে ভাসিয়ে দিতে হয়। তবে ওই মায়ার মতো মিথ্যে নাটক নয়, বরং চোখের এক ফোঁটা আসলে জলের দাম এদের কাছে পাহাড় সমান। আর্য বেশি কথা বললে সোজা গিয়ে কোলে মুখ লুকিয়ে কাঁদবি, দেখবি ক্যাপ্টেন সাহেবের সব কমান্ডিং পাওয়ার এক লহমায় ফিউজ হয়ে গেছে। তৃষা এবার ঠোঁট চেপে হেসে ফেললো। নানি জানের এমন রোমান্টিক ডিকশনারি শুনে ও আর লজ্জা ধরে রাখতে পারল না। আর্য ল্যাপটপের স্ক্রিনটা সজোরে বন্ধ করে দিয়ে এক প্রকার আড়ষ্ট ভঙ্গিতে উঠে দাঁড়ালো। ও কারো দিকে না তাকিয়ে গম্ভীর গলায় বলল। এখানে নয়েসের পরিমাণটা খুব বেশি। ও গটগট করে দোতলার উদ্দেশ্যে পা বাড়াতে আঞ্জুমান বেগম তৃষার কানে কানে ফিস ফিস করেন। দেখলি তো, কথা সব কানে গেছে। যা বললাম এখন থেকেই শুরু কর, মা বেশি দেরি করিস না। তৃষা লাজুক ভঙ্গিতে আঞ্জুমান বেগমের দিকে চেয়ে রইল। কক্ষে এসেই দরজাটা বন্ধ করে দিল আর্য। অতপর এগিয়ে গেল বিছানায়, ফের খুলল ল্যাপটপটা। ভ্রুযুগল ঈষৎ কুচকানো ওর, তবে মুখাবয়ব দেখে অনুভূতি অনুমান করা তাই। কিছুক্ষণ নির্বিঘ্নে নিজ কর্ম সম্পাদন করলেও তবে মুহূর্তখানিক অতিবাহিত হতেই দিক বেদিক প্রকম্পিত করে গর্জন তুলল এক কোণে অবহেলায় পড়ে থাকা তৃষার ফোনটা। কাজের মাঝে হঠাৎ এমন ব্যাঘাতে আর্যর চোয়াল শক্ত হয়ে এলো। বিরক্তির এক সূক্ষ্ম রেখা ওর ললাটে ফুটে উঠল। ও একবার ভাবল তৃষাকে ডাকবে। সে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল, কপালে বিরক্তির ভাঁজ স্পষ্ট। দরজাটা সামান্য ফাঁক করে বাইরে তাকাতেই দেখল বাড়ির এক পরিচারিকা সালমা ট্রে হাতে করিডোর দিয়ে যাচ্ছে। আর্য গম্ভীর ও ভরাট কণ্ঠে ডাকল। সালমা। সালমা থমকে দাঁড়িয়ে গেল। আর্য সেই রাশভারী কণ্ঠস্বরে সে কিছুটা তটস্থ হয়ে কাচুমাচু মুখে সামনে এসে দাঁড়ালো। আর্য দরজায় চৌকাঠে হেলান দিয়ে শান্ত অথচ আদেশমূলক স্বরে বলল। তৃষাকে গিয়ে বলো ওর ফোনটা ড্রয়িং রুমের মতো এখানেও সমানতালে গর্জন তুলছে, কাজের ডিস্টার্ব হচ্ছে বড্ড। ও যেন এখনই এসে ওটা সাইলেন্ট করে অথবা সাথে করে নিয়ে যায়। বি কুইক। সালমার মাথা নেড়ে দ্রুত পায়ে নিচে নেমে গেল। আর্য আসলো ভেতরে। ফোনটা 2 মিনিটের জন্য থেমেছিল, কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের বিরতি দিয়ে আবারও সেই একঘেয়ে কর্কশ সুর। আর্য এবার ল্যাপটপটা একপাশে সরিয়ে রেখে বিছানার দিকে এগোলো। ফোনটা হাতে নিতে স্ক্রিনে ভেসে ওঠা অচেনা নাম্বার ওর চোখের মণি দুটোকে আরও তীক্ষ্ণ করে তুলল। ও সচরাচর অন্যের ফোনে হাত দেয় না, কিন্তু এই অবিরল বিরক্তি উৎপাদনকারী কলটি ওর ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। আর্য ফোনটা রিসিভ করে কানের কাছে ধরতেই ওপাশ থেকে এক চেনা কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো তৃষা, ক্যান ইউ হিয়ার মি? আরে হিয়ার, তুমি ফোন ধরছো না কেন? আর্যর বিন্দুমাত্র বাকি রইল না যে অপর প্রান্তের মানবটি সাইম। সঙ্গে সঙ্গে আর্যর ধৈর্যের বাঁধ চুরমার হয়ে গেল। ওর নাসারন্ধ্র ফুলে উঠছে প্রবল আক্রোশে। ওর তীক্ষ্ণ ভায়োলেট রং চোখের মণিতে সন্ধ্যা বিস্ফোরিত আগ্নেয়গিরির ন্যায় উত্তপ্ততা স্পষ্ট। ওর ইচ্ছা করছিল ফোনের ওপার থেকে লোকটাকে টেনে এনে নিজের পেশিভোর হাতে উচিত শিক্ষা দিতে, কিন্তু ও নিজেকে সংযত করল এই নিচু স্তরের মানুষের সাথে কথা বলে নিজের আভিজাত্যকে কালিমালিপ্ত করার বিন্দুমাত্র রুচি ওর নেই। আজ এক মুহূর্ত নষ্ট না করে ফোনটা কান থেকে নামিয়ে আনলো। ওর আঙুলগুলো স্ক্রিনের উপর বিদ্যুতের গতিতে চলল। কোনো উত্তর না দিয়ে কলটি সজোরে কেটে দিয়ে সাইমের নাম্বারটি সিলেক্ট করে অবলীলায় পাঠিয়ে দিল ব্লক লিস্টের অতল গহ্বরে। অতপর ফোনটা বিছানায় সজোরে আছাড় দেওয়ার মতো করে রেখেও উঠে দাঁড়ালো। সালমার কথাটা কর্ণগোচর হতেই রান্নাঘরে উপস্থিত সকলের কৌতূহলী দৃষ্টি তৃষার উপর নিবদ্ধ হলো। অপ্রস্তুত তৃষা লজ্জায় আড়ষ্ট হয়ে এলো খানিক। আর্যর খালা আর ওনার মেয়েরা একটু আগে এসেছেন। আর্যর খালাতো বোন তিথি এসেই হেসেলে ঢুকেছে। ও সবে আপু আলু ভাজায় মনোনিবেশ করছিল।
তবে সালমার কথা শুনেও হাতাটা রেখে একগাল হেসে তৃষার দিকে আর চোখে তাকিয়ে বেশ রসিকতার সুরে বলল, কি ব্যাপার তৃষা, আমাদের ক্যাপ্টেন সাহেবের কি এক মুহূর্ত তোমাকে ছাড়া চলে না? এই তো মাত্র কিছুক্ষণ হলো, এর মধ্যেই আবার তলব। তিথির কথা রান্নাঘরের অন্য প্রান্তে দাঁড়িয়ে তিথির বোন তামান্না আর অহনা ঠোঁট চেপে হেসে উঠল। অহনা ওর ওনারা ঠিক করতে করতে টিপ্পনি কাটল। আরে তিথি আপু, তুমি বুঝছো না কেন? আর্য ডিক্টেটর মানুষ, ও চাচ্ছে ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যেন 24 ঘন্টা ওনার চোখের সামনেই থাকে। আর তৃষা, যাও যাও, দেরি করলে আবার হয়তো ক্যাপ্টেনের অর্ডার অমান্য করার অপরাধে তোমার জেল হয়ে যাবে। মিথি পাশ থেকে ফোরন কাটল। জেল তো হবেই, তবে ওটা তো আর হাজত নয়, আর্য ভাইয়ের হৃদয়ের কারাবাস। তিশা, জলদি যাও, নাহলে আর্য হয়তো নিজেই নিচে নেমে আসবে তোমাকে কোলে তুলে নিতে। তৃষার অবস্থা এখন শোচনীয়। লজ্জায় ওর গাল দুটো জবা ফুলের মতো লাল হয়ে উঠেছে। ও আমতা আমতা করে বলল, আরে না না, তোমরা শুধু শুধু বানিয়ে বলছো। হয়তো কোনো দরকারি ফাইল বা কোনো ফোন নিয়ে কোনো কথা আছে। লোকটা যে কি পরিমাণ খিটখিটে তোমরা তো জানোই। রান্নাঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকা ছোট চাচি আর মেজ মামি পর্যন্ত তৃষার এই অপ্রস্তুত ভঙ্গি দেখে মুখ চিপে হাসছিলেন। ছোট মামি হাতা নেড়ে বললেন, যাও মাতিসা, আর্যর ডাক উপেক্ষা করো না, দেখে এসো কি বলছে। তৃষার এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস পেল না। নরদের সেই অন্তহীন রসিকতা আর বিদ্রুপের বান থেকে বাঁচতে ও দ্রুত পা বাড়ালো সিঁড়ি দিকে। ওর বুকের ভেতরটা তখন দুরু দুরু করছে। কি কারণে এমন আকস্মিক জরুরি তলবটা বোঝার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে মস্তিষ্ক। কক্ষের রুদ্ধ দ্বারের সম্মুখে এসে তৃষা ঘনকাল থমকালো। ললাটে জমে থাকা বিন্দু বিন্দু ঘামটুকু ওনার আঁচলে মুছে দিয়ে ধীর হস্তে কপালে টোকা দিল। ভেতর থেকে কোনো প্রত্যুত্তর না পেয়ে অত্যন্ত সন্তর্পণে অর্গল মুক্ত করে ভেতরে প্রবেশ করল। কক্ষটি এক মায়াবী নিস্তব্ধতার আচ্ছন্ন। জানালার জরকা চুইয়ে আসা বিকেলের ম্লান রোদ শ্বেত পাথরের মেঝেতে দীর্ঘ ছায়া ফেলেছে। তৃষা প্রথম দৃষ্টিতে আর্যকে কোথাও দেখতে পেল না। ও কিঞ্চিত বিভ্রান্ত হয়ে পা বাড়াতেই নজরে কালো ড্রেসিং টেবিলের আয়নার পাশের সেই নিভৃত কোণটায়। সেখানে রৌদ্র ছায়ার আলাপন মেখে দাঁড়িয়ে আছে এক দীর্ঘ ঋজু দেহাবয়ব। আর্য সেই প্রশস্ত কাঁধ আর পকেটে হাত গুজে দাঁড়িয়ে থাকার ভঙ্গিটুকু দেখেই তৃষা মুহূর্তেই চিনে নিল তাকে। তৃষা কিঞ্চিত কুঞ্জনপূর্বক ভাবল, এ লোক কি শোপিস হওয়ার প্র্যাকটিস করছে নাকি? অতপর বেশ সতর্ক পায়ে আর্যের পেছনে গিয়ে দাঁড়িয়ে খোলা খাকারি দিয়ে স্পষ্ট স্বরে ডাকল, আমায় ডাকছিলেন? আর্য মন্থর গতিতে ঘুরে দাঁড়ানো। ওর তীক্ষ্ণ ভরার দৃষ্টি তৃষার উপর নিবদ্ধ হলো। সহসা আর্য কোনো কথা না বলে অত্যন্ত ধীর হয়ে তৃষাকে আপাদমস্তক বিচক্ষণ করতে শুরু করলো। ওর পায়ের নখ থেকে শুরু করে অবিন্যস্ত কেশগুচ্ছ পর্যন্ত। আর্যর এই নির্বাক ও অতল স্পর্শে চাহনিতে তৃষা বড্ড অস্বস্তি বোধ করছে। ও ভ্রু কুচকে কিঞ্চিত ঝাঁঝালো কণ্ঠে বলল, ও মিউজিয়ামের স্ট্যাচু দেখার মতো কি দেখছেন? আমি কি চিড়িয়াখানার কোনো অদ্ভুত প্রাণী? কেন ডেকেছেন সেটা বলবেন না? আর্য নির্বাক ভঙ্গিমায় তৃষার একদম পাশ কাটিয়ে কক্ষে প্রবেশ করতে করতে নির্লিপ্ত কণ্ঠে বলল, নাথিং। তৃষা বিরক্তি বিস্ময়ের মিশ্রণে দৃষ্টি প্রসারিত করে দ্রুত ঘুরে আর্যর পিছু ডাকল, কি বলে নাথিং মানে? সালমা যে নিচে গিয়ে ঢোল পিটিয়ে এলো যে আপনি আমায় জরুরি তলব করেছেন, এখন আবার বলছেন নাথিং? আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন? তৃষা আর্যর কাছে গিয়ে থেমে গেল। সে পেছনে না ফিরে অত্যন্ত শান্ত স্বরে বলল, সালমা কেন ওটা বলল সেটা সালমাকেই জিজ্ঞেস করুন। তৃষা দমল না, বরং দ্বিগুণ বিরক্তিতে বলল, মানে কি? ও বলে আপনি ডাকেন, আপনি বলেন ডাকেননি, আসলে হচ্ছেটা কি? হাউ ক্যান আই নো? তৃষা এক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আর্যকে এই নির্বিকার ভঙ্গি আর রহস্যময় উত্তরের কোনো কুলকিনারাও খুঁজে পেল না। পরক্ষণেই ভাবল হয়তো বোঝার ভ্রান্তি হয়েছে কোথাও, তাই ও আর কথা না বাড়িয়ে পক্ষ থেকে প্রস্থান করতে গেল। ঠিক তখনই পেছন থেকে আর্যর সেই গম্ভীর ধারালো কণ্ঠস্বর বর্ষার মতো ওকে বিদ্ধ করল। আর্য ল্যাপটপটা বিছানায় সজোরে রেখে দিয়ে বসে বলল, লিসন ম্যাম। আর্যর বলা ম্যাম সম্বোধনের সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো তৃষা। কি এক অদ্ভুত আবেশে হৃদয়ে দোলা দিয়ে যাচ্ছে। আর্যর ওর দিকে না তাকিয়ে ল্যাপটপে মনোনিবেশ করতে করতে বলল, আপনি ক্লামজি, ইটস ওকে, বাট আনকেয়ারফুল হওয়াটা আমার মোটেও পছন্দ নয়।
কিছু মানুষ থেকে তাই আপনার সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করাটা প্রয়োজন। না হলে আপনার মতো সহজ সরল ইউজার ইন্টারফেস কিন্তু ক্র্যাশ করতে বেশিক্ষণ সময় নেবে না। তৃষা আর্যর কথা মুন্ডু না বুঝে। মানে আপনি কার কথা বলছেন? আর্য এবার ল্যাপটপ থেকে মুখ তুলে সরাসরি তৃষার চোখের দিকে তাকালো, তীক্ষ্ণ কণ্ঠে বলে, আমি কার কথা বলছি সেটা বোঝার মতো ক্যাপাসিটি যদি আপনার ভেতরে না থাকে, তাহলে জাস্ট মনে রাখবেন, কোনো থার্ড পার্টির ইন্টারফেরেন্স আমি মোটেও পছন্দ করি না, সেটা যেই হোক না কেন। সো বি কেয়ারফুল। তৃষা কিঞ্চিত ভ্রু কুঞ্চন পূর্বক মুখ গোটালো, অতপর এক ঝলক আর্যর কর্ম নিমগ্ন মুখটার পানে চেয়ে বেরিয়ে এলো। কি ব্যাপার মিস, লাইন মারার প্ল্যান আছে নাকি? হুট করে পেছন থেকে ভেসে আসা পৌরুষ কণ্ঠটা কিঞ্চিত ভরকায় মেহসানা। তড়িৎ বেগে পেছনে ঘুরতেই দৃশ্যমান হয় বিজ্ঞের ন্যায় চেয়ে থাকা আদ্রিয়ানকে। ও তৎক্ষণাৎ নিজেকে সামলে বলে, মানে? আদ্রিয়ান ওর দিকে এগিয়ে আসতে আসতে বলে, এই যে ইদানিং আমার হসপিটালে আসা যাওয়া বেড়েছে, এখন দেখছি আমার কেবিনেও উকিঝুঁকি দেওয়া হয়। গুড গুড, ভেরি গুড। মেহসানা ভেতরে ভেতরে ভীত সন্ত্রস্ত হলেও বাহিরে তার বিলেশ মাত্র প্রকাশ না করে এবং বরাবরে ন্যায় বলে, মানে কি, এখন কি অসুস্থ হলে হসপিটালেও আসা যাবে না নাকি? আর আপনার হসপিটাল মানে কোথাও নাম লেখা আছে আপনার? কই, আমি তো দেখছি না। মেহসানার এমন আকুতি যুক্তিতে একটুও দমল না আদ্রিয়ান। হঠাৎ বাঁকা হেসে বলল, বুঝলাম, হসপিটালটা আমার নয়, আমার নামও লেখা নেই, বাট কেবিনে তো আমার নাম লেখা আছে। ওই যে নেম প্লেটে বড় বড় অক্ষরে লেখা যাচ্ছে সার্জন আদ্রিয়ান হেসনের নাম। নাকি আপনার চোখে প্রবলেম আছে মিস? মেহসানা এবার একটু অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকিয়ে ওনার খুঁটটা আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে বেশ বিরক্তি মাখা সুরে বলল, উফ, এত ফাউ ক্যাচাল করেন কেন আপনি? আমি আপনার কেবিনে উকি দিচ্ছিলাম না, জাস্ট দেখছিলাম ভেতরে পেশেন্ট আছে কিনা। হুট করে ঢুকে পড়লে যদি আপনার ওই বিশাল ইগোতে চোট লাগে, তাই একটু সাবধান হচ্ছিলাম আর কি। আদ্রিয়ান আবার কেবিনের দরজায় হেলান দিয়ে দুহাত বুকের ওপর ভাঁজ করে দাঁড়িয়ে এক ভ্রু সামান্য নাচিয়ে মুচকি হেসে বলল, আমার ইগোর কথা ভেবে এত কনসার্ন? আই এম ইমপ্রেসড মিস মেবি। এই যে রোজ রোজ কোনো না কোনো ওসিলায় আমার রাডারে ধরা দিচ্ছেন, এটা কি আমি সফট কর্নার হিসেবে ধরে নিব নাকি? মেহসানা ওকে কথা শেষ করতে দিল না, তড়িৎ গতিতে ওর দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলল, সফট কর্নার মাই ফুট। আপনার মতো এক ফালি করলার জন্য কার সফট কর্নার হবে শুনি? আমি তো এসেছি স্রেফ তৃষার প্রেসক্রিপশনটা রিচেক করাতে। আপনি অহেতুক নিজেকে সেলিব্রিটি ভাবা বন্ধ করুন তো মিস্টার সার্জন। আদ্রিয়ান এবার এক কদম এগিয়ে এলো, মেহসানার চোখের খুব কাছে নিজের মুখটা নিয়ে এসে ফিস ফিস করে বলল, করলা ইন্টারেস্টিং, তেতো হলেও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। আর শুনুন, প্রেসক্রিপশন চেক করার জন্য রিসিপশনে জুনিয়র ডক্টররা আছে। সরাসরি এই অধমের কেবিনে হানা দেওয়াটা কিন্তু অন্য কিছু সিগন্যাল দিচ্ছে। মানুন আর না মানুন, আপনার এই ঝগড়ুটে স্বভাবের আড়ালে একটা কিউরিসিটি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। মেহসানা এবার সত্যিই থতমত খেয়ে গেল। আদ্রিয়ানের এই হঠাৎ ফ্লার্ট করার ভঙ্গিটা ওর হার্টবিটকে যেন অলিম্পিকের দৌড়ে নামিয়ে দিয়েছে। ও দ্রুত এক পা পিছিয়ে গিয়ে আমতা আমতা করে বলল, আপনি জাস্ট একটা, আপনার সাথে কথা বলা মানেই নিজের মাথা খারাপ করা। আমি যাচ্ছি। আদ্রিয়ান সশব্দে হেসে উঠল। ও পেছন থেকে ডাক দিয়ে বলল, আরে শুনুন, পালিয়ে যাচ্ছেন কেন? কফিটা তো খেয়ে যান। নাকি কফিতেও বিষ মেশানোর ভয় পাচ্ছেন? প্রমিস করছি ওটা একদম আপনার মতোই কড়া বাট সুইট হবে। মেহসানা পেছনে না ফিরে হাত নেড়ে নাসূচক ইশারা করে করিডোর দিয়ে প্রায় দৌড়ে পালানো। যাওয়ার সময় ওর মনের কোণে একটা অদ্ভুত শিহরণ খেলে গেল। আদ্রিয়ান করিডোরের দিকে তাকিয়ে একা একাই বিড়বিড়িয়ে বলল, মেডিকেল সায়েন্সে এই রোগের নাম যাই হোক, আমার কাছে কিন্তু এর নাম কিউট অ্যাটাক। দেখা হবে মিস ঝগড়ুটে। আর্যর ঘর থেকে বেরিয়ে করিডোর দিয়েই হাঁটছিল তৃষা। উদ্দেশ্য নিচে গিয়ে সকলের কাছে আর একটু সহায়তা করা। ঠিক তখনই উল্টো দিক থেকে ঝড়ের বেগে আসছিল মায়া। বাকের মুখে দুজনের প্রায় মুখোমুখি সংঘর্ষ হওয়ার উপক্রম হতেই তৃষা নিজেকে সামনে নিয়ে একপাশে সরে দাঁড়িয়ে মৃদু হেসে বেশ অমায়িক স্বরে বলল, আরে তুমি তো মায়া, তাই না? ইয়ে, সাবধানে, একদম ধাক্কা লেগে যাচ্ছিল তো। মায়া থমকে দাঁড়ালো। তৃষার সেই সহজ সরল হাসিটা যেন ওর চোখে
আগ্নিশ হালকা হয়ে বিঁধল। ও এর দামি ওড়নাটা কাঁধে ঝটকানি দিয়ে সরিয়ে অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বলল, লিসেন, এসব ঢং আমার পছন্দ নয়। এই যে বড় বড় করে চোখ মেলে মায়াবী সাজার চেষ্টা করছো, এইসব ন্যাকামি আমার সামনে না দেখালেও চলবে। মায়ের হঠাৎ এমন আক্রমণাত্মক কথায় তৃষা অবাক হয়ে বলল, ন্যাকামি? আমি তো জাস্ট নর্মালি কথা বললাম। একদিন তোমার ভুল মনে হচ্ছে। স্টপ ইট। ভুল আমার নয়, ভুল আর্য ভাইয়ের। জানি না কোন মন্ত্র পড়ে ওনার ঘাড়ে চেপে বসেছো যে লোকটা নিজের স্ট্যান্ডার্ড ভুলে তোমার মতো এমন স্ট্যান্ডার্ডের মেয়েকে কোলে করে বাড়িতে এন্ট্রি দিচ্ছে। তৃষার ভেতরের শান্ত সমুদ্রটা মুহূর্তেই উত্থাল হয়ে উঠল। মায়ের মুখে ক্লাসলেস আর ঘাড়ের ওপর চাপার মতো কদর্য অপবাদ শুনে ওর সহ্যের বাঁধ ভেঙে চুরমার হয়ে গেল। ও এক কদম এগিয়ে গিয়ে অগ্নিদৃষ্টি হেরিয়ে মায়ার চোখের দিকে সরাসরি তাকালো, ধারালো কণ্ঠে বলল, লিসেন মিস ন্যাকামি ভান্ডার, তোমার ড্রামাগুলো ড্রয়িং রুমের জন্য তুলে রাখলে ভালো করতে। আর শোনো, তুমি বললে না আমি ওনার ঘাড়ে চেপে আছি, আই থিঙ্ক তোমার চোখটা চেক করা দরকার। কারণ আর্য আমায় কোলে করে আনবে না, কি মাথায় করে আনবে সেটা সম্পূর্ণ ওনার চয়েস। আর আমাকে স্ট্যান্ডার্ডের কথা বলছো? যার নিজের ব্যবহারে কোনো স্ট্যান্ডার্ড নেই তার মুখে বড় বড় কথা বড্ড বেমানান লাগে। মায়ার আগে কাঁপতে কাঁপতে বলল, কি বললি তুই? তোর এত সাহস? সাহস আরো আছে দেখবি। বলে ও সাটিয়ে চর বসিয়ে দিল মায়ার নরম চোয়ালে। অতঃপর ওর চুলগুলো মুষ্টিবদ্ধ হাতে ধরে পেছনে থেকে টান দিয়ে দাঁতে দাঁত চেপে পাকা হেসে বলল, এখন থেকে অন্তত আমার সাথে কথা বলার সময় নিজের লিমিটের মধ্যে থাকবি। আই থিঙ্ক তোর ওই শকুনের দৃষ্টি আমার আর্যর উপর পড়েছে, তাই দৃষ্টি সংযত কর, না হলে থাক, পরে বলবো। বাট আপাতত ডিকটেশনটা ক্লিয়ার। কথাগুলো এক নাগারে বলে ওর চুল তাচ্ছিল্যের সাথে ছেড়ে দিতেই তৃষার এক মুহূর্ত না দাঁড়িয়ে ওকে পাশ কাটিয়ে গটগট করে নিচে নেমে গেল। এদিকে তৃষার আকস্মিক চপেটাঘাত আর রণংদেহী মূর্তির সম্মুখে মায়া যেন এক নিমিষেই বিমূঢ় হয়ে পড়ল। অপমানে বিস্ময় ওর বাক শক্তি রুদ্ধ হয়ে এলো। এই দুই নয়ন বিস্ফোরিত হয়ে করে সে কেবল তৃষার প্রস্থান পথের পানে চেয়ে রইল। দর্পিতা মায়ার অহংবোধ চূর্ণ বিচূর্ণ হবে ধূলিসাৎ হলো এক পলকে। ওর গণ্ডদেশ রক্তিম হয়ে উঠেছে অপমানে, আর অন্তরে দাউ দাউ করে ঝুলছে প্রতিহিংসার অনল। সেই নির্জন করিডোরেও একাকী মূর্তিবৎ দাঁড়িয়ে কাঁপতে লাগলো, হাত জোর মুষ্টিবদ্ধ করে বলল, আমি তোকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না তৃষা। মায়ের সাথে সেই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের পর তৃষার মন মেজাজটা বেশ তিরিক্ষি হয়েছিল। তবে ডাইনিং টেবিলের সবার সাথে হাসাহাসি আর রাতের খাবারের ব্যস্ততায় সেই তিক্ততা কিছুটা প্রশমিত হয়েছে। রাত তখন 11টা ছুঁই ছুঁই। তৃষা কক্ষের দর্পণের সম্মুখে দাঁড়িয়ে চুল চিরুনি চালনা করছিল। আর্য বিছানায় হেলান দিয়ে ল্যাপটপে কি যেন গভীর মনোযোগ দিয়ে দেখছে। ঘরটা একদম শান্ত নিস্তব্ধ, শুধুমাত্র এসির মৃদু গুঞ্জন শোনা যাচ্ছে। হঠাৎ তৃষার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে বেস্টু নামক দেখে তৃষা দ্রুত কলটা রিসিভ করল। কি রে এত রাতে? ওপাশ থেকে মেহসানার কণ্ঠস্বর বেশ চিন্তিত শোনালো। দোস্ত শোন, একটা দরকারি কথা আছে। সায়েম ভাই তোকে অনেকক্ষণ ধরে ট্রাই করছে, কিন্তু পাচ্ছিল না। পরে আমাকে ফোন করে জানালো যে তুই নাকি ওনাকে ব্লক করে দিয়েছিস। কি ব্যাপার বল তো? হুট করে সায়েম ভাইকে ব্লক মারলি কেন শুনি? বুঝলাম ওনাকে তোর অপছন্দ, তা বলে সরাসরি ব্লক? কলেজের সিনিয়র ভাই, একটু তো বোঝ। তৃষার হাতের চিরুনিটা থমকে গেল। ও অবাক হয়ে বলল, মানে আমি সায়েম ভাইকে ব্লক করবো কেন? আমি তো ফোন হাতেই নিইনি ঠিক মতো, হয়তো নেটওয়ার্কের প্রবলেম ছিল। নেটওয়ার্কের প্রবলেম না রে পাগলি, সায়েম ভাই স্ক্রিনশট পাঠিয়েছে, ক্লিয়ারলি দেখাচ্ছে ইউ আর এ ব্লক। আচ্ছা তুই একটু চেক কর তো। মেহসানা তাগাদা দিতেই তৃষা কিছুটা বিভ্রান্ত হয়ে কিছুটা কটা স্পিকার দিয়ে ফোনের ব্লক লিস্টে অপশনে ঢুকলো। আর সেখানে তাকাতেই ওর চোখ চড়ক গাছ। সত্যি তো, সাইম ভাইয়ের নম্বরটা যেখানে জলজান্ত শোভা পাচ্ছে। কিন্তু আরও অবাক করা বিষয় হলো ব্লকের বিষয়টা আজকে। তৃষার মস্তিষ্ক বিদ্যুৎ কেড়ে গেল ঠিক সেই সময় যখন ও আর্য ডাকে নিচে থেকে ওপরে এসেছিল এবং আর্য তা ওকে সোশ্যাল ডিস্ট্যান্সিং আর থার্ড পার্টি ইন্টারফারেন্স নিয়ে জ্ঞান দিচ্ছিল। তৃষা ধীর হয়ে ঘাড় ঘুরিয়ে আর্যের দিকে তাকালো। আর্য এখনও একইভাবে ল্যাপটপে মগ্ন, যেন পৃথিবীর কোনো খবরই তার নেই। তৃষা
মেহসানাকে বলল। মেহু রাখতো, আমি পরে কথা বলছি তোর সাথে। ফোনটা রেখে তৃষা ধীর পায়ে বিছানার কাছে গিয়ে দাঁড়ালো। আর্য নিস্পৃহ ভঙ্গি দেখে পিত্তি জ্বলে উঠল। ও কিঞ্চিত রাগত স্বরে বলল। আপনি আজ আমার ফোন ধরেছিলেন? আর্য ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে শান্ত গলায় বলল। হয়তো ইম্পর্টেন্ট কোনো কল আসতে পারতো, তাই রিসিভ করতে গিয়েছিলাম। রিসিভ করতে গিয়ে কি ভুল করে ব্লক বাটনে চাপ পড়ে গিয়েছিল? সায়েম ভাইকে কেন ব্লক করেছেন? আর্য এবার ল্যাপটপটা বন্ধ করে সরাসরি তৃষার চোখের দিকে তাকালো। সেই চিরচেনা গম্ভীর আর আধিপত্য বিস্তারকারী দৃষ্টি। ও বিছানায় একটু সোজা হয়ে বসে বলল। আমি আগেই বলেছিলাম আপনার ইউজার ইন্টারফেস বড্ড সহজ সরল, যে কেউ চাইলেই সেখানে অনুপ্রবেশ করতে পারে। আর সায়েম, হি ইজ অ্যান আনওয়ান্টেড বাগ ইন ইউর সিস্টেম। আমার ডিভাইস, আমার লাইফে কোনো ভাইরাসের এন্ট্রি আমি টলারেট করি না। তৃষা হাত পা গুটিয়ে দাঁড়িয়ে রইল, না চাইতেও বলে ফেলল। আপনি আপনি বড্ড একটা ডিক্টেটর। আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার আপনাকে কে দিল? হ্যাঁ, আর্য এক মুহূর্তের জন্য চুপ থাকলো, অতঃপর গম্ভীর কণ্ঠে বলল। অধিকারটা আমার নিকনেমেই লেখা আছে তৃষা, ক্যাপ্টেন। আর ক্যাপ্টেন তার টেরিটরিতে কোনো অনুপ্রবেশকারী পছন্দ করে না। ব্লক তো ছোট একটা ট্রেলার ছিল। এরপর যদি ও আবার আপনার আশেপাশে ঘোরার চেষ্টা করে, তবে সিস্টেম থেকে পার্মানেন্টলি ডিলিট করে দেব। আন্ডারস্ট্যান্ড? তৃষা আর কোনো কথা বলতে পারে না। ওর রাগটা যেন কোথায় মিলিয়ে গেছে। আবারও আর্যর শান্ত কণ্ঠ ভেসে এলো। এখন ফোনটা রেখে চুপচাপ ঘুমিয়ে পড়ুন, কজ ইউ আর উইক। অ্যান্ড হ্যাঁ, সায়েমকে আনব্লক করার কথা ভুলেও ভাববেন না। তৃষার কথা না বাড়িয়ে গাল ফুলিয়ে বিছানার এক কোণে শুয়ে পড়ো। বলা বাহুল্য, সারাদিনের ক্লান্ততা শেষে বেশ ঘুম ঘুম পাচ্ছিল ওর। আর্য এক ঝলক তাকালো ওর দিকে, পরক্ষণেই ফের মনোনিবেশ করো ল্যাপটপে। জ্যৈষ্ঠের শেষ প্রহর আসার আসন্ন। স্তব্ধ ধরনের বুকে আজ মেঘেদের ঘনঘটা, আকাশ জুড়ে নীলাভ কালো মেঘের মায়াবী বিস্তার। নব প্রভাতের সূচনা লগ্ন থেকেই আজ বায়ু প্রবাহ কিঞ্চিত ঝড়ো। জমিদার বাড়ি সংলগ্ন আরও একটি ছোট্ট কুটিরের ন্যায় দালান বিদ্যমান উঠানের ঠিক পূর্ব পাশে। দালানটি শ্যাওলাধারা আলসে গুঁড়ো স্পষ্ট দৃষ্টিগোচর হয়। তৃষা টুইঙ্কেলের সাথে লুকোচুরি খেলতে খেলতে এখানে এসে লুকিয়ে আছে। ও সন্তর্পণে দোলনাটির ছাদে পা রাখলো। ও জানতো না আর্য আগে থেকেই সেখানে উপস্থিত। আর্য ছাদের এক কোণে দাঁড়িয়ে দূর পাহাড়ের গায়ে মেঘেদের লুকোচুরি দেখছিল। ওর রিজু দেহাবয়বে আজ এক অস্থির প্রশান্তি। তৃষা ওকে দেখে সামান্য ভরকায় ও অগচরে ওখান থেকে প্রস্থান করতে যাবে, ঠিক সেই মুহূর্তেই প্রকৃতির রুদ্ধ দুয়ার যেন আচমকা খুলে যায়। তপ্ত ধরিত্রীর হাহাকার মিটিয়ে ঝলমলিয়ে নামক কাঙ্ক্ষিত বর্ষণ। অবিরল জলধারায় মুহূর্তে ভিজে একাকার হয়ে গেল চারপাশ। তৃষা প্রস্তুত হয়ে এদিক ওদিক আশ্রয়ের খোঁজ করতে গিয়ে পিছড়ে যেতে নিলে আর্য পেছন ঘুরে ক্ষিপ্রতায় ওর হাত টেনে ধরল। বৃষ্টির অজরা ধারায় দুজনের দৃষ্টি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেল। ঝড়ো বাতাসে তৃষা ওড়নাটা আঁচল উঠছে আর আর্যর শার্ট ভিজে লেপটে আছে শরীরের সাথে। এক নিবিড় শান্তরা স্তব্ধতায় বৃষ্টির শব্দের মাঝে কেবল দুজনের হৃদস্পন্দনের ডিমিক্রি ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। আর্য বেশ ধমকের স্বরে বলল। হোয়াট ননসেন্স! এই ঝোড়ো হওয়ার ভিতরে এই ছাদে আসা মানে কি? তৃষা ভেবেছিল ও পড়ে যাবে। সেই ভয়ের রেশ ধরেই চোখ খিচে রেখেছিল। হঠাৎ আর্য স্পর্শে নিশ্চিত হলো। তবে পরক্ষণে আর্যর ধমক তাকে গিলে ভয়ার্থ কণ্ঠে বলল। মানে আসলে আমি আর টুইঙ্কেল। ওকে কথা শেষ করতে না দিয়ে আর্য মাঝি পথে থামিয়ে বলল। স্টপ তৃষা! এখন আবার বলবেন না আপনারা বৃষ্টির মাঝে হাইড অ্যান্ড সিক খেলছিলেন। তৃষা এবার নিশ্চুপ রইল। কি থেকে কি বলে ফেলেছে। সত্যি তো ওরা লুকোচুরি খেলছিল। ওকে এমন শান্ত থাকতে দেখে আর কিছু কথা বাড়ল না। এক ঝলক ঈশার দিকে আগে নিয়ন্ত্রণ করে বলল। বৃষ্টিতে ভিজে যাচ্ছে, সে খেলা আছে? তৃষা এবার তাকালো নিচের দিকে। সত্যি তো বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গিয়েছে ও, তবে সেদিকে লেশমাত্র খেয়াল নেই ওর। আর্য উঠানে থেকে ভেতরে যাওয়ার তাগাদা দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে ও প্রশ্নাত্মক দৃষ্টি মেলে বলল। আপনি বুঝলেন কি করে এখানে আমি? বৃষ্টির উন্মত্ততা তখন চরমে। আকাশ ভরা সেই বাড়িধারার অরণ্য আর পাহাড়ের রেখাগুলো ঝাপসা হয়ে এসেছে। আর্যর বলিষ্ঠ হাতের মুঠোয় তৃষার কবজিটা তখনও বন্দি। তৃষার এই কৌতূহলী
প্রশ্নের পিঠে আর্য মুহূর্তকাল স্তব্ধ হয়ে রইল। ও নিজের মস্তিষ্কের কোষেরও তখন একইভাবে প্রশ্নের তোড়ারণ কিভাবে। ও তো বৃষ্টির শব্দে ছেড়ে অন্য কোনো শব্দ শোনেনি। তবে তৃষা পা পিছড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তেই কেন ওর হাতটা স্বয়ংক্রিয়ভাবে ওদিকেই প্রসারিত হলো। এক মুহূর্ত অতীন্দ্রিয় টান যেন বাতাসের সম্মুখে তৃষার উপস্থিতি আগে ভাগে ওর স্নায়ুতে পৌঁছে দিয়েছিল। আর্যর চোখের মণি দুটো এক লহময় সংকুচিত হলো। পরক্ষণেই সেই বিস্ময় ঝেড়ে ফেলে ও চিরাচরিত ঘরটা বর্মটা পরে নিয়ে গম্ভীর স্বরে বলল,